আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। শান্তিপূর্ণ প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়। দোহায় আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা, কাতারের বিশেষ সহযোগিতার আহ্বান। জাতির জন্য বিপদ ডেকে আনবে এমন সংস্কার চায় না বিএনপি, বললেন মির্জা আব্বাস। আওয়ামী দোসরদের চক্রান্ত থেকে সরকারকে সতর্ক থাকার আহ্বান। এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। করণীয় নির্ধারণে ক্যাম্পাসে যাচ্ছে ইউজিসি প্রতিনিধি দল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলার কার্যক্রম বাতিল করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। গত বছর 12 জুন ওই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। অভিযোগপত্রে বলা হয় আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করেন। গত বছর 24 জুলাই আবেদন খারিজ করে এ আদেশ দেয় হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না। গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের 66 মামলা ছিল, আর গ্রামীণ টেলিকমে ছিল 47টি মামলা। এই মামলাগুলি আজকে 8 মাস যাবৎ, এর আগ থেকে 2 বছর যাবৎ আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করে এই মামলাগুলি বাতিল করা হয়েছে। কারণ এই মামলাগুলি কোনোটাই সঠিক ছিল না। তারা রিটায়ার করে গেছে, কেউ 17 বছর আগে, কেউ 20 বছর আগে। তাদেরকে বিগত সরকার ধরে এনে তাদেরকে যে মামলা করিয়েছিল, যে মামলার কোনো ভিত্তি নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি ধরতে পারবে। পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে আসামি গ্রেফতারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 9 এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামি ধরতে হবে। ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এদিকে চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের দ্বৈত বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শান্তিপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় আর্থনা সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনে অংশ নিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে, কিন্তু বৈশ্বিক নানা কারণে ধীরে ধীরে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি রোহিঙ্গা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তাই রোহিঙ্গা সংকট নিরসনে কাতারের বিশেষ সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কাতারের রাজধানী দোহায় চলা আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংকট মোকাবেলায় জাতিসংঘ, বিমস্টেক, চীনের বোয়াও ফোরাম, আসিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে জোরালো বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, এটি শুধু মানবিক নয়, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সংকট। এ সময় কাতার সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ আহ্বান করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সংকট নিরসন না হলে পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতা দেখা দিবে বলে জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে দেওয়া বক্তব্যে সবাইকে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জাতির জন্য বিপদ ডেকে আনবে এমন সংস্কার নয়, বিএনপি দেশবাসীর কল্যাণে সংস্কার চাই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, ফ্যাসিবাদের দোসরদের থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচন যাতে না হতে পারে সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। এদিকে মানুষের সেবা সহ জনকল্যাণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজের ছাত্র দলের সাবেক ও বর্তমান নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে তাহলে নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হইলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আপনার চিন্তকেরা বাংলাদেশে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও এক দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10টায় ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি বারবার অনুরোধ করলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, তাদের দাবি মেনে নিতে মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতি শীঘ্রই কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। অপরদিকে শিক্ষার্থীরা বলেন, ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙবেন না তারা। আলোচনার পর ক্যাম্পাস ছাড়েন শিক্ষা উপদেষ্টা। এদিকে কুয়েট পরিস্থিতি স্বাভাবিক করতে করণীয় নির্ধারণের ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বিকেলে ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এর আগে রাতে কুয়েটের ছাত্রদের উপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগে অবস্থান নেয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা ব্লকেট কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ সহ বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ সহ ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি NCP। রিপোর্ট করছেন আদ্দিন সজীব।
ঢাকার শাহবাগ উত্তাল, খুলনা প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে। তখন রাত প্রায় 11টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে কুয়েটে অনশনরতদের সাথে সংহতি জানিয়ে। আমরণ অনশনটাকে কার্যকর করার জন্য আমরা তাদের ভাই হিসেবে, ছাত্র ভাই হিসেবে আমরা বুয়েট এবং ঢাবির যারা আছে তারা আজকে আমরা এই শাহবাগের ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। পুরোপুরি দায়ভারটা হলো কুয়েট ভিসি। তো এই ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাচ্ছি না। প্রায় 1.5 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচিতে শখানেক ছাত্র। এই সময়ে আটকে দেয়া হয় সব পথ, বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলেন প্রায় 2 মাসেও কুয়েটে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো বলছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা কি আলোচনা চাই? আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কুয়েট প্রশাসন এখনো প্রলং করে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যাতে শুধুমাত্র একটা লাশ আসলে কুয়েটের ভিসি যেন পদত্যাগ করে। কুয়েটের শিক্ষার্থী বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। কুয়েটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে দ্রুত হল খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রকাশিত IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ-জামান সজীব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। Global growth will reach 2.8% this year and 3% next year, a cumulative downgrade of about 0.8 percentage point relative to our January 2025 WEO update. IMF সাধারণত পঞ্জিকা বর্ষ ধরে জিডিপি প্রবৃদ্ধি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্য হালনাগাদ করেছে IMF। সেখানে বাংলাদেশের জন্য 2025 সালের জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে 6.5% হওয়ার কথা বলা হয়েছে। Is the policy framework around the banking system and the non-banks that is so important to create resilient and deep financial markets that are then facilitating adjustments. বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কিছুদিন আগে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে 5.2% নির্ধারণ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উন্নত দেশগুলো আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বিশ্ব ব্যাংক। একই সাথে বিশ্ব ব্যাংকের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের বিস্তীর্ণ তিল এবং সূর্যমুখী ফুলে নেচে বেড়াচ্ছে মৌমাছি। এসব ফুল থেকে মধু আহরণ করে কাঠের খাঁচায় বিশেষভাবে নির্মিত মৌচাকে জমায় মৌমাছি। আর এই মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি সারা দেশে সরবরাহ করেন উদ্যোক্তা ওহিদুল ইসলাম রানা। এভাবে মধু উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্যদেরও আশা দেখাচ্ছেন এই যুবক। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সাল থেকে তিল, সূর্যমুখী, সরিষা, কালিজিরা সহ বিভিন্ন ক্ষেতের পাশে বিশেষ পদ্ধতিতে মৌমাছির সাহায্যে
মধু সংগ্রহ করে আসছেন ঝালকাঠির ওহিদুল ইসলাম রানা। চলতি তিল ও সূর্যমুখীর মৌসুমে কাঠালিয়া উপজেলার দোগনা গ্রামে মধু সংগ্রহের 5 শতাধিক বাক্স বসিয়েছেন তিনি। আকার ভেদে যার প্রতিটি বাক্সে রয়েছে 8 থেকে 10,000 মৌমাছি। প্রতি সপ্তাহে 40 থেকে 50 মণ করে মধু সংগ্রহ করছেন ওহিদুল। এই মধু স্থানীয়ভাবে 700 টাকা কেজিতে আর পাইকারিতে 22,000 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 5টা খামারে 10 থেকে 12 জন লোক কাজ করে, আর আমি বছরে প্রায় 7টা ফুলের মধু সংগ্রহ করে থাকি। বেকারত্ব ঘুচিয়ে ওহিদুলের এই কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা অনেকের কাছে অনুপ্রেরণার। তার কাছে পরামর্শ নিচ্ছেন মধু উৎপাদনে আগ্রহীরা। ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে রাখা, তারপর আমরা বক্সের থেকে মেশিন দিয়ে সংগ্রহ করে বাজারজাত করতে হয়। 80টা ঝাইরে ফ্রেমগুলো আমাকে দিচ্ছে, আমি ফ্রেম থেকে মধুটা সংগ্রহ করে এটা আবার মেশিন থেকে ড্রামে করে বোতলজাত করে আমরা বাজারে বিক্রি করি। আমরা ওনার মধু চাষের মাধ্যমে অর্গানিক মধু পাচ্ছি। বাণিজ্যিকভাবে যারা মধু উৎপাদন নিয়ে পরিকল্পনা করছেন তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় বিসিক। ঝালকাঠির কোনো উদ্যোক্তা এই পেশা গ্রহণ করতে চায়, বিসিক তাদেরকে কারিগরি প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা করতে বদ্ধপরিকর। ওহিদুল ইসলামের মতো উদ্যোক্তা গড়ে উঠলে দেশের চাহিদা মিটিয়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এই মধু বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প হোগলা পাতার পাটি। একসময় মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলার 2 শতাধিক পরিবার এই শিল্পের সাথে জড়িত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হোগলা পাতার স্বল্পতা, প্লাস্টিক উপকরণের ব্যবহার বেড়ে যাওয়া এই শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রামীণ শিল্পের এই ধারাকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা জরুরি বলে জানালেন কারিগররা। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট আর জানাচ্ছেন তরিক ইসলাম। একসময় গ্রামের মানুষের নিত্য ব্যবহারের অন্যতম উপকরণ ছিল হোগলা পাতার পাটি ও তা থেকে তৈরি অন্যান্য উপকরণ, যা নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে সংসার চালাতেন তারা। হোগলা তৈরি এসব সামগ্রীর খরচ কম হওয়ায় বেশ কদর ছিল হোগলা পাতার পাটি, মাদুর, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা ও খাবার ঝুলিয়ে রাখার শিকাসহ বিভিন্ন জিনিসপত্রের। এখন বিলুপ্তির পথে হোগলা পাতার এসব পণ্য। হোগলা পাতার স্বল্পতা, কারিগরের অভাব, হোগলা পাতার তৈরি জিনিসের দাম না থাকায় পেশা বদল করেছেন অনেকে। পূর্বপুরুষের পেশাকে ধরে রাখা ও এই শিল্পের বিকাশে সরকারি সহায়তা চাইলেন এই শিল্পের কারিগররা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি, 150 টাকা চালান দিলে 150 টাকা আমার লাভ আছে। আমার বাপ মা ইয়ে করিয়া গেছে আর আমরা ইয়ে করতে আছে। এখন যদি একটু দাম বেশি হইতো তাহলে আমাকে পোষাইতো। পলিথিন এবং প্লাস্টিক বের হইয়া এখন এই হোগলা পাটির চাহিদা একটু কমে গেছে। বাপ দাদার পেশা হিসেবে এটা এখন ব্যবহার করতেছি। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের একটু ভালো হতো। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এই কর্মকর্তা। যদি বৃহৎ কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই বিষয়টা আমরা সরকারের কাছে উত্থাপন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হোগলা পাতা গাছের চাষাবাদ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সমাধি হওয়ার আগ পর্যন্ত তার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। শেষ বিদায় অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাজা, বাদশাহ, রাষ্ট্র ও সরকার প্রধান সহ প্রায় 2.5 লাখ মানুষ জমায়েত হবে বলে আশা ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। পোপ হিসেবে দায়িত্ব পালনের 12 বছর ভ্যাটিকান সিটির নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় অবস্থান করছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
৮৮ বছর বয়সে সোমবার তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পর থেকেই সেখানেই রাখা হয়েছে পোপের কফিন। মঙ্গলবার তার মরদেহের কয়েকটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এখান থেকে তার মরদেহ নেওয়া হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায়। সমাহিত না করা পর্যন্ত এখানেই পোপের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে জনসাধারণ। ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার সকালে পোপের শেষ বিদায় অনুষ্ঠান হবে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, স্পেনের রাজা ফিলিপ, রানী লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজা বাদশাহ ও রাষ্ট্র সরকার প্রধানরা অংশ নেবেন। That would always bring me to tears. মানুষের প্রতি তার দরদ, ভালোবাসার যত্ন সবাইকে মুগ্ধ করেছে। তার প্রয়াণে আমরা ব্যথিত। তিনি খুবই অসাধারণ। অসুস্থ শিশু রোগীকে তিনি সবসময় বুকে জড়িয়ে ধরতেন। এদিকে পোপের মৃত্যুতে বিভিন্ন দেশে চলছে নানা আনুষ্ঠানিকতা। রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের স্মরণে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাসিলিকার বাইরে জড়ো হয় শোকার্ত হাজারো মানুষ। তার কর্মকাণ্ড ও নানা পদক্ষেপ সমস্ত ক্যাথলিকদের স্মৃতিতে থাকবে। ঈশ্বরও তার মঙ্গল করুক। মঙ্গলবার রাতে সেন্ট পিটার্স স্কোয়ারে জপমালা প্রার্থনা সভায় মোমবাতি প্রজ্বলন সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন খ্রিস্ট ধর্ম অনুসারীরা। এ সময় শোকে স্তব্ধ হয়ে পড়েন অনেকে। আধ্যাত্মিকভাবে আমি পোপ ফ্রান্সিসের প্রতি খুব অনুরক্ত। প্রতিদিন আমি তার জন্য প্রার্থনা করি। তার মৃত্যুর খবরে আমি একেবারে ভেঙে পড়েছি। শেষকৃত্য হবে সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে। ক্রুশ বহনকারী একজন পুরোহিতের নেতৃত্বে শোভাযাত্রা দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর থাকবে কফিন এবং যাজকরা। পোপের মৃত্যুতে 9 দিনব্যাপী শোক পালন করবে ভ্যাটিকান। শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত করা হবে। মাতা মেরিকে উৎসর্গকৃত এই ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস বিদেশ সফরের আগে ও পরে প্রার্থনা করতেন। রেওয়াজ অনুযায়ী 3টি কফিনের পরিবর্তে একটি সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হবে তাকে। পরে নতুন পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। শান্তিপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়। দোহায় আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা। কাতারের বিশেষ সহযোগিতা আহ্বান। জাতির জন্য বিপদ ডেকে আনবে এমন সংস্কার চায় না বিএনপি, বললেন মির্জা আব্বাস। আওয়ামী দোসরদের চক্রান্ত থেকে সরকারকে সতর্ক থাকার আহ্বান। এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও ভিসির পদত্যাগের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। করণীয় নির্ধারণে ক্যাম্পাসে যাচ্ছে ইউজিসি প্রতিনিধি দল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/AGN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।